আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো শ্রমিকের অধিকার। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যাদের হাত ধরে এদেশের এই রাষ্ট্রের চাকা ঘুরে, তারা কিন্তু তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে শ্রমিক। সেই শ্রমিকের অধিকার বাংলাদেশে কতটুকু পাচ্ছে, বিশেষ করে যখনই ঈদ কিংবা উৎসব আসে তখনই অধিকারের আলোচনাগুলো বেশি আসে। সে প্রসঙ্গে আমরা কথা বলবো। স্টুডিওতে রয়েছেন দুজন শ্রমিক অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠনের নেতা। আমরা পরিচয় করে দিচ্ছি। বাঁ পাশে রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আতিক ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং একই সাথে রয়েছেন আমার ডান পাশে বাংলাদেশ শ্রমিক সংহতির গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তসলিমা আক্তার। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই তসলিমা আক্তার, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনি যেহেতু গার্মেন্ট শ্রমিকদের নিয়ে কাজ করেন সে জায়গায়, এবং আমরা আপনাকে বেশ সেই আন্দোলনে সরবও দেখি। ঠিক গার্মেন্টসের এই বিষয়গুলো অথবা যারা পোশাক শ্রমিক রয়েছেন তাদের কিন্তু আমরা মাঝে মাঝেই দেখি, বিশেষ করে আমরা সাভারে কিংবা গাজীপুরের নারায়ণগঞ্জে আন্দোলন মাঝে মাঝেই দেখি। তো সেই জায়গাগুলো এসে বাংলাদেশে যেখানে এই গার্মেন্ট সেক্টরের হাত ধরে আমরা অন্যতম আমাদের আয়ের উৎস, সেখানটা এসে বারবার কেন শ্রমিকদের মাঠে নামতে হয়? আর এই ঈদ আসলে এই বোনাস বেতনের দাবিতে আরও কেন সরব হয় তারা? আসলে অবস্থাটা কি? আসলে শ্রমিকরা যখন মাঠে নামছেন, বিশেষ করে পোশাক খাতের শ্রমিকরা যারা আমাদের রপ্তানি আয়ের একটা বড় অংশ যাদের হাত ধরে আসে, তাদেরকে আমরা হয়তো প্রায় দেখি। এবং বিশেষভাবে যখন বাজারের অবস্থা খারাপ থাকে, মানে বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি থাকে এবং মূল্যস্ফীতি থাকে, সেই সময় আমরা দেখি যে শ্রমিকদের নামতে। এবং আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে শ্রমিকরা বিশেষভাবে অনেকগুলো দাবি নিয়ে সামনে এসেছে। এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে সবাই একটা মানে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল যে এখানে হয়তো তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন হবে। এবং অন্যান্য সেক্টরের মতো পোশাক শ্রমিকদেরকে আমরা দেখেছি নানান রকম দাবি উত্থাপন করতে। তার মধ্যে তাদের মজুরি মূল্যায়ন সহ নতুন করে মজুরি নিয়ে ভাবা, কারণ বর্তমানে যে বাজার, সেই বাজারের সাথে তাদের চলা খুব কঠিন। সেই জায়গা থেকেই কিন্তু শ্রমিকরা কথা বলছেন। এবং আমরা দেখেছি বেশ কিছু কারখানায় বেতন বকেয়া ছিল, সেগুলোর জন্য তারা মাঠে নেমেছে। আর আমরা যেটা দেখি যে ঈদ আসলেই আসলে শ্রমিকদের একটা বাড়ি যাওয়ার থাকে। আপনি জানেন যে এই দুইটা ঈদেই শ্রমিকরা একটা লম্বা সময়ের ছুটি পান, এবং এই সময়ে তাদের হাতে যদি টাকা না থাকে এবং তাদের যে বোনাস সেটা না থাকে, তাহলে কিন্তু একটা অনিশ্চিত উৎসবের বিষয় হয়ে যায়। এবং আমরা অনেক সময় দেখি অনেক কারখানাতেও কিন্তু সময় মতো তাদেরকে এগুলো দেওয়া হয় না। সরি। তো সেই জায়গা থেকে আমাদের শ্রমিকদের মধ্যে একটা দুশ্চিন্তা থাকে, এবং আমরাও প্রতিবারই মাঠে নামতে হয়। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে টিসিসি, সেখানে আমাদেরকে বলা হয়েছে যে 20 রমজানের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পাওনা পরিশোধ করা হবে। তো আমরা আশা করছি, আমরা আজকেও বিভিন্ন সংগঠন প্রতিবাদ করেছে, আমরাও করেছি, আমরা আশা করছি যে শ্রমিকরা তাদের পাওনাগুলো বুঝে পাবেন। জি, আপনার কাছে ফিরবো। আতিকুর রহমান অ্যাডভোকেট, আপনার কাছেই আসি। সেটি হচ্ছে যে যেমনটা বলা হয়েছে, আপা যেটা বললেন সেটি হচ্ছে যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে গার্মেন্টস শ্রমিকরা বা অন্যান্য শ্রমিকরা অনেকেই মাঠে নেমেছে। আমার মনে হয় যে বিশ্লেষণটা একটু পেছনের দিকে তাকালেও আমরা পেছনের দিকেও কিন্তু দেখেছি যে শ্রমিকরা মাঠে সব সময় নামতে হয়েছে তাদের ন্যায্যতা আদায়ের জন্য। তো কাজ করছে, তারপরও শ্রমের জন্য নামতে হচ্ছে। একটা তো হচ্ছে তাদের বেতন ভাতা পাচ্ছে কিনা বকেয়া, আরেকটা হচ্ছে তাদের শ্রমের সাথে তাদের বকেয়াটা ঠিক, বেতনটা ঠিক মতো পাচ্ছে কিনা, বা সেই ন্যূনতম মজুরির যে বিষয়টি, সেটির আসলে কতটা সমাধান হলো এই পরিবর্তিত বাংলাদেশে? ধন্যবাদ মাহবুব সৈকত ভাই এবং তাসলিমা আপা আছেন, এবং যারা দর্শক শ্রোতা আমাদেরকে শুনছেন। আপনি যে কথাটি বলেছেন যে আমাদের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে রাস্তায় অধিকার জন্য নেমেছে, ঠিক সেভাবে শ্রমিকরাও নানাভাবে তারা মাঠে নেমেছে। এবং আপনি দেখেছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের পোশাক শিল্পে একটা পরিকল্পিত অস্থিরতা তৈরির কাজ সেখানে চলেছে। এবং সে সময়ে অন্তর্বর্তীকালীন সরকার তারা শ্রমিকদের নিয়ে বসেছেন, এবং তাৎক্ষণিকভাবে শ্রমিকদের যে মৌলিক দাবি দেওয়াগুলো ছিল সরকার সমাধানের নিমিত্তে 18 দফা তা এগ্রিমেন্ট করেছেন সেখানে। এবং সেই এগ্রিমেন্টগুলো যাতে সবাই বাস্তবায়ন করে, মালিক শ্রমিক সবার সাথে যৌথ বৈঠক করে সরকার সে ডিক্লারেশন দিয়েছেন। জি।
আসলে বিগত সময়গুলিতে আমরা আসি, বিগত 15.5 বছরে বাংলাদেশের সকল সেক্টরের মতো শ্রমিক সেক্টরে কিন্তু একই ছিল। শ্রমিকদের যে ন্যূনতম মজুরি নিয়মিত যে বৃদ্ধি হয় সেটা বৃদ্ধি হয়নি, এবং আমাদের 2023 সালে এই মজুরি আন্দোলন করতে গিয়ে গাজীপুরে 4 জন শ্রমিক সেখানে গুলিতে মারা গিয়েছেন, অসংখ্য শ্রমিক সেখানে আহত হয়েছেন। বাংলাদেশের আইন অনুযায়ী একজন শ্রমিকের প্রতিনিয়ত আমাদের বাজার দর বাড়ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে। শ্রমিক যদি তার রেগুলার যদি তার মজুরিটা না বাড়ে, স্বাভাবিকভাবে তার পরিবার প্রয়োজনে তাকে হিমশিম সে খেতে হচ্ছে। যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল রাষ্ট্র উদ্যোগ নিয়ে জীবনযাত্রা মানের সাথে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্যের সাথে শ্রমিকের মজুরি নির্ধারণ করে দিবেন। দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে এখনও সরকারে যারাই থাকেন তারা সে ব্যাপারে খুব বেশি তারা মনোযোগ থাকে না। যখনই শ্রমিক রাস্তায় নামে বিক্ষোভ করে, সড়ক অবরোধ করে, তখনই সেখানে তড়িঘড়ি করে বসে তারা সেই দাবিটা বাস্তবায়ন করার চেষ্টা করে থাকেন। আমাদের কাছে মনে হচ্ছে 5ই আগস্টের পরবর্তী সময়েও বাংলাদেশে মজুরি নিয়ে কথা উঠেছে এবং নানাভাবে বিশ্লেষণ হয়েছে। সরকারের পক্ষ থেকে মজুরি পূর্ণ নির্ধারণের একটা কমিটিও হয়েছে, সেই কমিটিও বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে এবং সেখানে ন্যূনতম মজুরি কত হবে একটা গাইডলাইন সেখানে সরকারকে দেওয়া হয়েছে। তো এখনও পর্যন্ত আসলে সেই গাইডলাইনের আলোকে যে বাস্তবায়ন হওয়ার কথা সব জায়গায় সেভাবে কিন্তু আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এমনিতে বাংলাদেশের পোশাক শিল্পে যারা কর্মরত তারা অত্যন্ত দরিদ্র পরিবারের, মূলত এখানে আমাদের বোনেরাই সেখানে আসেন, খুবই স্বল্প মজুরি তারা সেখানে পান। একদিকে সরকারের পক্ষ থেকে সেটি বাড়ানোর ক্ষেত্রে গড়িমসি হয়, সময় ক্ষেপণ করা হয় এবং দীর্ঘ সময় পরে পরে সে মজুরি নির্ধারণ। আরেকদিকে যতটুকু সরকার নির্ধারণ করেছে এই নির্ধারণ করা মজুরি শ্রমিকরা টাইমলি পাচ্ছে না। যেটা আপনি বলেছেন যে আমাদের এই যে 20 রমজানের মধ্যে সবগুলো ফ্যাক্টরিতে কলকারখানাকে তার মজুরি দিয়ে দেওয়া, বোনাসও দিয়ে দেওয়ার কথা। যদিও আগে চেয়ে কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও আমরা শতভাগ কারখানা শ্রমিকরা আদৌ তারা বেতন বোনাস টাইমলি পাবেন কিনা এখনও সেটা সংশয় রয়ে গিয়েছে। এটা নিয়ে আজকে আমাদেরকে মনিটরিং সেলের বৈঠক হচ্ছে, এখনও বৈঠক চলছে, আলোচনা হচ্ছে। আগের চেয়ে সংখ্যাটা কমে এসেছে, কিন্তু আমরা মনে করি ঈদের আগে বাংলাদেশের একটা পোশাক কারখানা এবং পোশাক কারখানার বাহিরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, যাতে করে কোনো প্রতিষ্ঠান শ্রমিকের বকেয়া বেতন এবং বোনাস তারা সেখানে বাদ না রাখেন। শ্রমিক পক্ষ আমাদের আপাশে বৈঠকে ছিলেন, গত 6 তারিখে একটা বৈঠক হয়েছে আমাদের টিসিসি বৈঠক, আর এমজি সব বৈঠক একসাথে হয়েছে, আমাদের 2টা টিসিসি একসাথে বসে। সেখানে আমরা শ্রমিক পক্ষ থেকে সবাই জোর দিয়ে বলেছেন যে মার্চ মাসের বেতন শ্রমিকদিকে দিয়ে দেওয়া যায় কিনা। তো আমাদের দাবি ছিল যদি পুরোটা দেওয়া সম্ভব না হয়, তা করে কমপক্ষে 15 দিনের বেতন, যেহেতু মাস শেষ হয়ে যাচ্ছে এবং পরের মাসের শুরুতে ঈদটা হচ্ছে, তাহলে শ্রমিক ঈদটা সেখানে ভালো উদযাপন করার সুযোগ পাবেন। তো মালিক পক্ষ আমাদের কথা দিয়েছেন, এটা আমরা বাস্তবায়ন এখন মাত্র শুরু হয়েছে, তো বুঝতে পারবো সেটা কতটুকু তারা সেখানে বাস্তবায়ন করছে। জি, নিশ্চয়ই সে আলোচনায় ফিরবো। আপনার কাছে আমি একটু আসি, সেটি হচ্ছে যে ন্যূনতম মজুরি, এই কথাটা আসলে আমরা অনেক শুনছি। একটা হচ্ছে গার্মেন্টস সেক্টরের ন্যূনতম মজুরি এখন কত মোটামুটি বাস্তবায়ন হচ্ছে, সেক্ষেত্রে সকল, কেউ তো ক্ষুদ্রও আছে, গার্মেন্ট তো বড় পোশাক শিল্প আছে, ছোট শিল্প আছে, সবার জন্য কি একই হার? আর হচ্ছে সব মালিকের তো ব্যবসার অবস্থা একই হওয়ার কথা না। সেক্ষেত্রে আপনি সরকার যদি একই রকম মানদণ্ড নির্ধারণ করে দেয়, সেটি আসলে ওই মালিক আদায় কতটা করতে পারবে কিংবা সে করতে বাধ্য কতটা, সেটি একটু ক্লিয়ার করবেন। পোশাক খাতের জন্য যেহেতু একটা মজুরি বোর্ড আছে এবং এটা একটা আইনে স্বীকৃত একটা পেশা, তো সে কারণে এটা শ্রম আইন অনুযায়ী চলবে, এটাই আমরা আশা করি। এবং এখানে মানে গার্মেন্টস প্রতিষ্ঠান যে করবে সেই আইন মেনেই করতে হবে। জি, তো সেখানে মজুরি বোর্ডের মাধ্যমেই গত 2023 সালে 12,500 টাকা হয়, যদিও সেখানে অনেক রকম দাবি ছিল। জি, আমরা 25,000 টাকা মজুরি কথা বলেছিলাম, কিন্তু সেখানে সেই মজুরি বোর্ড থেকে 12,500 টাকা করা হয়। কিন্তু আমরা সেই মজুরি বোর্ডটা আসলে প্রশ্নবিদ্ধ মজুরি বোর্ড ছিল। আমরা যেভাবে ফ্যাসিবাদী সরকারকে দেখেছি যে তারা তাদের ক্ষমতাকে নানান লুটপাটের কেন্দ্র হিসেবে পরিণত করেছিল, তেমনি মজুরি বোর্ডেও আমরা আসলে মালিক, সরকার বা শ্রমিকের যে প্রতিনিধিত্ব সেটাকে খুব আলাদা করে দেখতে পাইনি, নিরপেক্ষ প্রতিনিধিত্ব সেটা ছিল না।
তো সেখানে 12,500 টাকা বর্তমান সময়ে একজন শ্রমিকের পক্ষে আসলে 12,500 টাকায় চলা খুবই কঠিন, এবং আপনি জানেন যে বাজারে জিনিসপত্রের দাম কীরকম হয়েছে। এবং আতিক ভাইও যেটা বললেন যে আমাদের 18 দফার কথা, যখন 5ই আগস্ট স্টার্টিং স্যালারি একদম 12,500 হচ্ছে একদম যিনি ঢুকবেন তার 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 মজুরি, ন্যূনতম মজুরি, কিন্তু পরবর্তীতে গ্রেডগুলো অনুযায়ী মজুরি থাকে, কিন্তু এইটা দিয়ে শ্রমিকদের চলে না, ফলে শ্রমিকদের ওভারটাইম করতে হয়। ওভারটাইমটা কিন্তু বেতন না, ওভারটাইমটা যখন আমি করি আবার বেশিরভাগ শ্রমিক নির্ভর করে ওভারটাইমের উপরে, কারণ তার যেই বেতন সেই বেতন দিয়ে সে চলতে পারে না, এবং অস্বাভাবিক ওভারটাইম করার ফলে তারা নানান রকমভাবে নানান রোগেও আক্রান্ত হয়। আর আমরা যে 5ই আগস্টের পরে যখন দেখলাম যে সারা বাংলাদেশের মানুষ কথা বলছে, একটা দমবন্ধ অবস্থা থেকে যখন আমাদের কথা বলার পরিবেশ তৈরি হয়, তখন কিন্তু আমরা দেখি যে দাবি দেওয়া আসে, এবং শ্রমিকরা তখন দাবি তুলেছিল, এবং আমরা এটাকে কিন্তু ইতিবাচক হিসেবেই দেখেছি। এবং সেই সময় 18 দফার কথা যেটা আতিক ভাই বললেন, সেখানে কিন্তু অনেকগুলো দাবি ছিল, যেমন রেশনিং এর একটা দাবি ছিল, যে যতক্ষণ পর্যন্ত মজুরি না বাড়ছে আমরা কিভাবে আসলে শ্রমিকদের এই অসহনীয় অবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্র ভূমিকা রাখতে পারে। সেখানে হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল এগুলো বৃদ্ধির একটা প্রসঙ্গ ছিল, ইনক্রিমেন্টের বিষয় ছিল, এবং মজুরি মূল্যায়ন সহ আরও কিছু 18টি দফা ছিল, এবং তার মধ্যে কিন্তু নাইট বিল, টিফিন বিল এবং হাজিরা বোনাস এগুলো বাড়ে, এবং কিছুদিন আগে ইনক্রিমেন্টও বেড়েছে। গত 15 বছরে যে ইনক্রিমেন্ট আমরা আসলে বাড়াতে পারিনি, সেটা আমরা মনে করি যে একটা ইতিবাচক দিক, যে এভাবে কিছু দাবি আমাদের 18 দফার মধ্যে কিছু দাবি ছিল তাৎক্ষণিকভাবে পূরণ করার, যেমন কিছু জায়গায় টিসিসির মাধ্যমে স্বল্প মূল্যে যে খাবার সেটা কিছু জায়গায় দেওয়ার কথা, আর বাকি সবগুলো যে 18 দফার কিছু আছে মানে একটু লম্বা সময় ধরে আমাদের হয়তো মানে সেটা বাস্তবায়নের জন্য সময় নিতে হবে, কিছু মাঝারি সময়ের মধ্যে এটা করতে পারবে, এরকম ভাবে আমরা দেখছি। তো মজুরি মূল্যায়নটাও আমরা আশা করছি যে এই বিষয়ে সরকার একটা ঘোষণা দেবেন, যে আসলে যে মজুরি সেটাতে যেহেতু চলছে না, সেই কারণেই কিন্তু শ্রমিকরা তখন কথা বলছিলেন। বা এখনো যদি ধরেন কালকে কোনো কারখানার শ্রমিক যদি নামে, আমরা চট করে কিন্তু শ্রমিককে অভিযুক্ত করতে পারবো না, যদি সে দেখা যায় যে সে বেতনটা পাচ্ছে না বা বোনাসটা পাচ্ছে না, তখনই কিন্তু শ্রমিক বাধ্য হয় নামতে। ফলে এইটা একটা ব্যাপার। আর এখন গণঅভ্যুত্থান পরবর্তী সময়টাকে আমরা অন্য যে কোনো সময় দেশে যে পরিস্থিতিতে আমরা দেখতাম শ্রমিকরা মাঠে নামতো, বাধ্য হতো, সেটার সাথে আমরা একইভাবে দেখি না। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়কে আমরা যে একই সাথে যেমন করে একটা শ্রমিক এবং জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গাকে দেখি, যে তারা একটা আকাঙ্ক্ষা আছে যে এই নতুন বাংলাদেশে হয়তো তারা মর্যাদা নিয়ে বাঁচতে পারবে, তো সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে যেমন তারা কথা বলতে চায়, তেমনি আমরা দেখেছি যখন আমরা 18 দফা করেছি, সেই সময়ে 18 দফা যাতে বাস্তবায়িত না হয়, এবং ফ্যাসিবাদের যারা দোষর ছিলেন নানাভাবে শ্রম খাতকেও যে শ্রমিকদের যে দাবি দেওয়া সেগুলো বাস্তবায়নের জন্য যে সময় বা বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে শ্রমিকদের মনোযোগকে ভিন্ন খাতে প্রভাবিত করা, এবং শ্রম খাতকেও এই যে গণঅভ্যুত্থানের যে অর্জন, সেই অর্জনটাকে নস্যাৎ করার জন্য নানান রকম চেষ্টা আমরা দেখেছি। কিন্তু আমরা চাই যে শ্রমিকরা সচেতন হবেন, এবং তারা তাদের যে অধিকারের প্রশ্ন সেগুলো সম্পর্কে তাদের বোঝাপড়া করবেন, এবং কোনো রকম ফাঁদে পা না দিয়ে তাদের দাবি যেগুলো সেগুলো যাতে বাস্তবায়ন করতে রাষ্ট্র ভূমিকা নেয় এবং মালিক পক্ষ ভূমিকা রাখেন। কারণ আমরা নতুন যে মালিক পক্ষ, ধরেন মালিক পক্ষরাও তো কয়েক জেনারেশন, আমরা কিন্তু তাদের কাছেও আশা করি যে এই নতুন প্রজন্মের যে উদ্যোক্তারা আছেন তারা নতুন করে আমাদের এই শ্রমিকদের সাথে সম্পর্কটা নতুন করে আমরা দেখতে চাই। জি, অ্যাডভোকেট আতিক ভাই আপনার কাছে একটু ফিরি, সেটি হচ্ছে যে এই যে ন্যূনতম মজুরি বলেন, বোনাস বলেন, বেতন বলেন, আমার এর আগেও সেই প্রশ্নটি ছিল, সেটি হচ্ছে যে কারখানার মধ্যে তো লাভজনক আছে, রুগ্ন আছে, আপনারা যারা শ্রমিক আন্দোলন করেন আপনাদের কাছে কি এরকম পরিসংখ্যান আছে যে বাংলাদেশে যারা গার্মেন্ট যে শিল্প আছে সেগুলোর মধ্যে রুগ্ন কেমন, নাকি সবই লাভজনক? আর রুগ্ন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি এই দাবিগুলো বাস্তবায়ন তাদের পক্ষে কতটা সম্ভব? এর সাথে একটু জিজ্ঞেস করি যে 5 আগস্টের সময়ে আমরা জানি যে অনেক মালিক পক্ষ যারা গত সরকারের সাথে, যেমনটা আপা বললেন যে তাদের সাথে আষ্টে পিষ্টে ছিলেন, এরকম অনেকে পালিয়ে যাওয়ার খবর আমরা শুনেছি। সেই সব প্রতিষ্ঠানগুলোর আসলে কি অবস্থা, তাদের শ্রমিকদের আসলে কি অবস্থা, কি হয়েছে বা রিকভারি করার কোনো সুযোগ হয়েছে কিনা আপনাদের পর্যবেক্ষণে? দেখুন, আমরা শিল্প খাত বলতে যে প্রতিষ্ঠানগুলো বুঝে থাকি, বাংলাদেশে তাদের দুইটা হলো সংগঠন আছে, বিজিএমই এবং বিকিএমই আছে। যতটুকু পরিসংখ্যান আমাদের জানা আছে, সরকারের নতুন যে চিন্তা সরকার করছে, ম্যাক্সিমাম কারখানায় তারা মোটামুটি পারছেন, একেবারে মানে সামর্থ্য নেই। এই সংখ্যাটা ওই তালিকাভুক্তর ভিতরে খুব বেশি পাওয়া যায় না। কিছু আছে ছোট ফ্যাক্টরি, তারা তো এমনি তাদের শ্রমিকও সেখানে কম,
বড় অংশে আমাদের কাছে মনে হচ্ছে যতটুকু সরকার এখন বেতন কিংবা বোনাস দেওয়ার কথা বলছেন, ইনক্রিমেন্ট যা বেড়েছে এটা খুব বেশি কিন্তু মালিকের অবস্থার বিপরীত দিকে কিন্তু করা হয় না, এটা ভারসাম্য সেখানে আছে। আমরা মনে করি এটাও মালিক এবং শ্রমিকের যৌথ বসার মধ্যেই কিন্তু নির্ধারণ হয়েছে এবং বাংলাদেশে যারা আসলে এই শিল্পে আছেন এটি দেওয়ার মতো সক্ষমতা অধিকাংশই কারখানার আছে বলে আমরা মনে করি। যেখানে সমস্যা হতে পারে 100% হয় না কখনো শতভাগ, হয়তো সেখানে তাদের প্রতিষ্ঠান যেগুলো তারা উদ্যোগ নিয়ে সেটা সলভ করার সুযোগ সেখানে আছে। 5ই আগস্টের পরে আসলে বাংলাদেশের গত 15 বছরে শিল্পক্ষেত্র সেক্টর কিন্তু এক কেন্দ্রিক ছিল এবং যদি বলি যারা সরকারে ছিলেন তাদের সাথে অঙ্গাঙ্গিভাবে কিন্তু শিল্প মালিকরা সম্পৃক্ত ছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আপনি খেয়াল করেছেন যদিও এখন অনেক কথা বলা হয়, জি, ছাত্রদের উপরে যখন গুলি চলছিল এবং নির্বিচারে গুলি চালাচ্ছিল, আমরা সেই সময় গিয়ে দেখলাম এক শ্রেণীর শিল্প মালিক তারা দেশের জনগণের ছাত্র সমাজের স্বার্থের বিপরীতে গিয়ে সেই সময় সরকারের আজ্ঞাবহ হয়ে তারা নেতিবাচক ভূমিকা রেখেছেন। জি, এটা নিঃসন্দেহে বাংলাদেশের শিল্পের জন্য কখনো করণীয় ভালো দিক হয়নি। যেটা আমরা দেখলাম যে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি তারা কিন্তু বিদেশে পালিয়ে গিয়েছেন এবং অনেক জায়গায় সরকার এটাকে ওভারকাম করার চেষ্টা করে যাচ্ছেন। অনেকেরই ব্যাংকের বৃহৎ পরিমাণ তাদের সেখানে ঋণ আছেন, অনেক কারখানা তারা সেখানে বন্ধ করে দিয়ে চলে গিয়েছেন। এগুলো লম্বা সময় অস্থিরতা ছিল, কিছুটা এখন আমরা কাটিয়ে উঠতে পেরেছি এবং এমনও হয়েছে যে কিছু ফ্যাক্টরিকে সরকার নিজেরা লোন দিয়েছেন যাতে সেখানে শ্রমিকরা ছাঁটাই না হয়, যাতে কারখানা স্বাভাবিকভাবে দেশের স্বার্থে কারখানা সেখানে সচল রাখা যায়। আমরা মনে করি শিল্পক্ষেত্রে আমরা দল বিবেচনা করতে চাই না, এখানে শ্রমিকের চাকরির একটা ব্যবস্থা আছে। সুতরাং শিল্পক্ষেত্র যেটাই হোক যদি সেটা টিকে থাকে তাহলে সেখানে শ্রমিক তার চাকরি করার সুযোগ পাবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সেই দিকটাকে সামনে রেখে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তারা পদক্ষেপ নিচ্ছেন যতটুকু সরকারের পক্ষে সম্ভব। যেহেতু আমরা একই সাথে বিভিন্ন কথা বলার সুযোগ পাচ্ছি, তারা চেষ্টা করে শ্রমিক সেখানে ছাঁটাই না হয়ে যায়, যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে যাতে সেই প্রতিষ্ঠানটা তারা তাদের উৎপাদনটা তারা বহাল রাখতে পারেন, এই জিনিসটা সরকার এখন গুরুত্ব দিচ্ছেন। জি, বহাল রাখার ক্ষেত্রে তো সরকারের পক্ষ থেকে লোন কিংবা ব্যাংকিং সুবিধাও দেওয়া হচ্ছে। হ্যাঁ, সরকার দিচ্ছেন সেখানে। জি, দর্শক আমরা কথা শুনছিলাম শ্রমিক নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমানের। ফিরছি বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তার আপনার কাছে। একটা বিষয় হচ্ছে অস্থিরতার কথা আপনারা দুজনেই বলেছেন, কিন্তু এই যে শ্রমিক বিশেষ করে গার্মেন্টস সেক্টর অস্থিরতার পেছনে সবসময় অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারীরাও অনেক সময় পেছনে থাকে, অনেকে বলা হয়। এবং আপনারা যারা শ্রমিক আন্দোলন করেন তাদেরও অনেক সময় যোগ সাজস খুঁজে অনেকে ফিরতে চেষ্টা করে, এদেরও একটা যোগ সাজস থাকে এরকম মনে করা হয় যে তাদেরকে ম্যানেজ করলেই, মালিকরা যদি তাদেরকে ম্যানেজ করে তাহলে গোটা এই শ্রমিকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হয়তো শ্রমিক নেতারা লাভবান হয়ে যায়। এরকম কিন্তু দীর্ঘদিনের আমরা দেখি, বিশেষ করে সিনেমা গল্পেও কিন্তু এগুলো তুলে ধরা হয়। এই অবস্থার কতটা পরিবর্তন হয়েছে অথবা আত্মপক্ষ সমর্থন আপনাদের এই ক্ষেত্রে কিছু বলবেন কিনা? ম্যানেজ করা কোনো সংগঠন আমরা করি না, আর যাদের কথা আপনি বলছেন তারা আমি মনে করি না তারা শ্রমিক নেতা। মালিকদের নানান রকম সুবিধা দিয়ে একটা চক্র তৈরি করা হয়, সিন্ডিকেট তৈরি করা হয়, সেটা ইয়েলো ইউনিয়ন, যেগুলো প্রকৃত ইউনিয়ন না, সংগঠন না। মালিকরা মালিকদের স্বার্থেই তৈরি করে এবং গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে এইরকম যে চক্রগুলো বিভিন্ন এলাকায় তারা তৈরি করেন যাতে করে কোনোভাবেই শ্রমিক সংগঠন এবং শ্রমিকের পক্ষে প্রকৃত আন্দোলন তৈরি না হয় এবং শ্রমিকরা যাতে সচেতন হতে না পারে, সে কারণেই কিন্তু এক ধরনের সুবিধাভোগী অংশকে মালিক পক্ষ, কখনো কখনো আমরা সরকার মালিক পক্ষের যৌথ প্রযোজনায় এগুলোকে তৈরি হতে দেখেছি। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি না এখানে আসলে এই প্রসঙ্গটা মানে এটাকে শ্রমিক নেতাদের উপরে এটা দায় দেওয়ার কিছু নাই। এটা আসলে ঐতিহাসিকভাবেই দেখা গেছে যে আপনি যদি 100 বছর আগেও যান তখনও আমরা দেখেছি যখন ইউরোপ আমেরিকায় গার্মেন্টস তৈরি হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে, তখন এই মালিক পক্ষদেরকে আমরা দেখেছি তারা গবেষণায়, তারা শ্রমিক নেতা নামধারী অনেককেই তারা পকেটস্থ করার চেষ্টা করেছেন। সেই ইতিহাস আসলে সবসময় আছে, কিন্তু আমরা মনে করি যে এখানে আসলে মানে শ্রমিকরা যে অবস্থায় থাকেন সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তাদের কথা বলার সুযোগ থাকা উচিত। বাংলাদেশের নাগরিক হিসেবে, সাংবিধানিক অধিকার হিসেবে প্রত্যেক শ্রমিকের কথা বলার অধিকার থাকা উচিত এবং সেটা থাকে না বলেই কিন্তু
এবং ট্রেড ইউনিয়নগুলো আসলে কোনো এমন প্রক্রিয়া ট্রেড ইউনিয়নের আইন বিধি আছে, সেটা হচ্ছে যে আপনাকে দুর্নীতিগ্রস্ত হতে হবে, আপনি ট্রেড ইউনিয়ন করতে গেলে দুর্নীতির মধ্য দিয়ে যেতে হবে। আমি একটু বুঝে চাই, আপনি অস্বীকার করেননি যেরকম একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাকে কি আপনারা যারা প্রকৃত অর্থে শ্রমিক আন্দোলন করেন তারা কি সেই গ্রুপটাকে আইডেন্টিফাই করে আপনাদের শ্রমিকদের সামনে কি তুলে ধরার সুযোগ হয় যে দেখো এরা তোমাদের স্বার্থ বিরোধী কাজ করে? এটা তো আমি ধরেন মানে আমি আপনাকে একটা কথা বলি, ধরেন যখন আমরা দেখব যে কোনো জায়গায় কোনো মানে মাদক দ্রব্য যদি করা হয়, মানে সেখানে বিক্রি কিনি হয়, সেখানে আমরা যে মাদক নিবে তাকেও যেমন অপরাধী মনে করি এবং যে মাদক বিতরণ করবে তাকেও অপরাধী মনে করব। ফলে এইরকম সিন্ডিকেটগুলো আসলে কাদের স্বার্থে তৈরি হচ্ছে সেটা আমাদের মূলত দেখা উচিত। একজন শ্রমিক থেকে উঠে আসা কাউকে যদি এই সিন্ডিকেটের মধ্যে ফেলা হয় যেটা মালিকের স্বার্থ রক্ষা করে, আমরা মনে করি যে এখনকার সময় যারা উদ্যোক্তা এবং যারা গণঅভ্যুত্থান পরবর্তী সময় নতুন করে বাংলাদেশ নিয়ে ভাবছেন বলে আমরা কখনো কখনো তাদের কাছ থেকে শুনতে পাই, তাদের এই ধরনের সিন্ডিকেটকে পৃষ্ঠপোষকতা করা এটা আসলে পুরো মালিক গোষ্ঠীর সুবিধার্থে তারাই তৈরি করেছেন। ফলে এখানে আসলে শ্রমিকদের প্রকৃত স্বার্থের সাথে এটার কোনো সম্পর্ক নাই। সেই জায়গাটা আমরা শ্রমিকদের কাছে সবসময় পরিষ্কার করি, এবং এটা যে যারা শ্রমিকদের স্বার্থকে জলাঞ্জলি দিবে তারা তো শ্রমিক স্বার্থের পক্ষে হতে পারে না, এটা পরিষ্কার ব্যাপার। আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি আলোচনা না, এটা আসলে মালিক পক্ষ এগুলো তৈরি করেন এবং ওনারাই এগুলো বুমেরাং হয়ে ওনাদের কাছে ফিরে আসে। এটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি। আমরা যদি পোশাক খাতের দিকে দেখে আপনি দেখবেন যে এই গণঅভ্যুত্থানের সময় 26 জন পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছে, এবং আমরা একই সাথে দেখলাম যে এখানে শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছে। একই সাথে আমরা দেখলাম বেক্সিমকোর মতো প্রতিষ্ঠান, যেটা ভাইও বললেন যে এখানে হাজার হাজার কোটি টাকা তারা ঋণ খেলাফি হচ্ছেন এবং সরকার দায়িত্ব নিচ্ছে তখন এই বকেয়া বেতন পরিশোধ করার জন্য। এবং আমি মনে করি যে সরকার যে দায়িত্ব নিচ্ছে, সরকারের টাকাটা কোত্থেকে আসছে? সরকারের টাকা তো আমার টাকা বা শ্রমিকের টাকায়, মানে আমাদের ট্যাক্সের টাকাই তো সরকার দিচ্ছেন। তাহলে এইটা কিন্তু দেখেন এমন একটা বিপদের মধ্যে আমাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ফেলেছে, যারা কোনো না কোনোভাবে বিগত সরকারের সাথে যোগসাজশে ছিলেন এবং ক্ষমতার ব্যবহার করেছেন, এবং মানে সেখানে এমন একটা অবস্থা হয়েছে যে অনেক শ্রমিকরা বেকারও হচ্ছে। তো এইরকম পরিস্থিতির মধ্যে আমার কাছে মনে হয় যে সরকারের যেমন খুবই সতর্ক এবং উদ্যোগী ভূমিকা দরকার শ্রমিক স্বার্থে, এবং বাংলাদেশে আসলে নতুনভাবে চিন্তা করা দরকার আমাদের শ্রমিক আন্দোলন যারা করছি, কিভাবে আসলে আমাদের শ্রমিকদের পক্ষে বাংলাদেশে একটা নতুন অর্থনীতির যেটা চলছে সেটা শ্রমিকের স্বার্থের পক্ষকে যোগ করে ভাবা, শ্রমিকের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের এই জাতীয় বিকাশ আসলে হওয়া। এই ভাবনাটা কে ভাববে? এটি কাকে? এটা আমাদের অন্তর্বর্তী সরকার বলেন, 7 মাস তো চলে গেল। হ্যাঁ, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যদি সব দায় দিয়ে দিই সেটা একটু হবে, কারণ 7 মাসের একটা সরকার একটা অন্তর্বর্তীকালীন বিশেষ সময়ে তারা দায়িত্ব নিয়েছেন এবং এটা খুবই স্বল্প সময়। আমরা ফ্যাসিবাদের যে প্রক্রিয়ার মধ্যে ছিলাম, যে ফ্যাসিবাদী শোষণের মধ্যে ছিলাম, তারা উৎখাত হয়েছে, কিন্তু একজন ফ্যাসিবাদী একটা দল উৎখাত হলেই যে আমাদের চরিত্রের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে গত 15 বছর যে ফ্যাসিবাদকে রোপণ করে দিয়ে গেছে সেটা তার উৎখাত হয় নাই। ফলে সেইটা পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে। সরকারের যেমন দায়িত্ব সব দিকে নজর রাখা এবং সেটা যাতে কোনো কেউ সুযোগ না নিতে পারে, কিন্তু এটা যেমন সরকার, শ্রমিক এবং মালিক পক্ষেরও নতুন করে ভাববার প্রয়োজন আছে, এবং শ্রমিক আন্দোলনের কর্মীদের বিশেষভাবে এই সময়ে শ্রমিকদের জন্য তাদের দাবি দাওয়াগুলো সুনির্দিষ্ট করা, যাতে করে সেটা সরকারি পর্যায় পর্যন্ত বাস্তবায়ন হয়, সেটা শ্রমিক আন্দোলনে আমি মনে করি এই বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটা খুবই ঐতিহাসিক দায়িত্ব বা কর্তব্য বলতে পারেন। আর বাংলাদেশে যারা নিজেদেরকে সচেতন মনে করেন তাদের প্রত্যেককেই মানে আমাদের শ্রমিকদেরকে নিয়ে ভাবতে হবে, কারণ মানে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের সাথেই শ্রমিকরা কতটুকু খেতে পারছে, পড়তে পারছে, তাদের মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে কিনা সেটা সম্পর্কিত। ফলে দেশের উন্নতির কথা বলতে গেলে আপনাকে শ্রমজীবী মানুষ এবং এই রপ্তানি খাতের যে বড় অংশ যেখান থেকে আসছে সেই পোশাক শ্রমিকদেরকে নিয়ে ভাবাটা আমি মনে করি বাংলাদেশের নাগরিক। অনেক ধন্যবাদ আতিকুর রহমান অ্যাডভোকেট, আপনার কাছে ফিরি। মৌলিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছে। আমি তার আগে একটু যাই, যেহেতু উৎসবের বিষয়টি আলোচনা এসেছে, উৎসব ভাতার যে জায়গাটি, উৎসব তো শুধু ভাতার সাথে সম্পৃক্ত না, ছুটির সাথেও একটি বিষয় রয়েছে। সেই ছুটি কতটা আসলে পাচ্ছে এবং সেই ছুটিকালীন বেতনটা কি শ্রমিকরা ঠিকভাবে পাচ্ছে, এগুলো নিশ্চিত করা কি যায়? এটি একটু আমাদের কাছে ক্লিয়ার করবেন। দেখেন, উৎসব ভাতা তো বাংলাদেশের যারা সরকারি চাকরি করেন তারা পান, নানাভাবে পাচ্ছেন।
শ্রমিকদের ক্ষেত্রে এত পাওয়ার সুযোগ থাকে না। সাধারণত মালিকরা দুই ক্ষেত্রে দিয়ে থাকেন, ঈদুল ফিতর, ঈদুল আজহাতে দেন। সেখানেও কারখানা বেজ বৈশাখী উৎসবও একটা থাকার কথা সরকার সেই বৈশাখী উৎসব শ্রমিকরা এটা আমাদের কাছে পায় না, জানা নাই আমাদের। দুইটা ভাতা শ্রমিকরা পেয়ে থাকেন, একটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। সেটাও অনেক সময় নানা মালিক নানাভাবেই তারা শ্রমিকদেরকে ঠকানোর চেষ্টা করেন। শ্রমিক আগে ছাঁটাই করে দেন যাতে সে তাকে ভাতা দিতে না হয়। এই ধরনের বিষয় আমাদের আছে। আসলে আমরা এখন যে অবস্থানে আছি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে 5ই আগস্ট হয়েছে। বাংলাদেশের অদ্যাবধি সবচেয়ে বেশি বৈষম্যের শিকার কিন্তু শ্রমজীবী মানুষেরা। যেই 7.5 কোটি শ্রমিক আমাদের গোটা দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করে দিয়েছে, উৎপাদন থেকে শুরু করে সব কিছু। কিন্তু এখন সেই শ্রমিক নিয়ে কিন্তু শ্রমিকদের কথা বলা হচ্ছে। জাতীয়ভাবে আরও বেশি আমরা মনে করি আমাদের যত পেশা শ্রমিক আছে, কার কোথায় কি সুবিধা পাওয়ার সুযোগ আছে, এই শ্রমিকদের শুধু উৎসব ভাতা তো সামান্য কিছু পাওয়া যাবে। আমরা মনে করি আমাদের এখন সময় এসেছে গোটা শ্রমিক জনগোষ্ঠীকে সামনে রেখে যত শ্রেণী পেশা শ্রমিক আছে তাদের জীবনযাত্রা, তাদের পরিবারের সদস্য, তাদের জীবন মান কীভাবে উন্নয়ন করা যায়। আপনি দেখেন এখনও কিন্তু বাংলাদেশে দৃষ্টিময়তা মানুষ কিন্তু অবহেলা করে থাকে। একজন শ্রমিককে ছোটো বড় মানুষ গায়ে হাত তুলতেছে। বাংলাদেশে এমনও মানুষ আছেন, বহু মানুষকে দেখেছি একজন রিক্সা শ্রমিককে তিনি গায়ে হাত তুলতেছেন। এটা কিন্তু এখনো হচ্ছে। এবং শ্রমিককে তারা সামাজিক যে মর্যাদা দেওয়ার কথা, এই মর্যাদা কিন্তু নতুন বাংলাদেশে এখনও শ্রমিকরা সেভাবে পাচ্ছে না। কিন্তু আমরা শুধু উৎসব ভাতা নয়, আমি বলবো যে উৎসব ভাতার পাশাপাশি সরকারের দায়িত্ব আছে। তার দেশকে যারা উন্নয়নে ভূমিকা রাখছেন, যাদের ভূমিকার কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদের কীভাবে একটু সুখ দেওয়া যায়, শান্তি দেওয়া যায়। যেমন আমরা বলেছি যে শ্রমিকের জন্য আপনি হসপিটাল তৈরি করুন, কারণ বাংলাদেশে সরকারি হসপিটালে চিকিৎসার ক্ষেত্রে শ্রমিক হয়রানির শিকার হচ্ছেন। এটাও আমরা দেখেছি। ধরুন 12,500 টাকা যে শ্রমিক বেতন পাচ্ছেন, তার যদি সন্তান স্কুলে যায়, মাদ্রাসা গিয়ে থাকে, তাহলে তিনি কত টাকা তার পরিবারের বাসা ভাড়া দেবেন, তিনি ইলেকট্রিসিটি বিল দেবেন, তিনি খাবেন কি, আর তার বেতন কিভাবে দিবেন? 12,500 টাকা এখন আমাদের দেশের একজন মানুষের তার কিন্তু তার মাসিক খরচ সেখানে চলে যায়, তার ট্রিটমেন্টের খরচ, তার বাচ্চার পড়ালেখার খরচ। আসলে এটাকে সামগ্রিক দিক নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমি একটু থামাই, আপনার এই যে আপনি 12,500 টাকায় বললেন, এটি তো আমরা দেখছি যে গার্মেন্টস সেক্টরে অনেকটা একদম আর্লি এইজে, একদম 18 বছরের আগেও ঢুকে যাচ্ছে হয়তো সার্টিফিকেট দিয়ে। তখন তো তার হয়তো পরিবারের বাবা মা থাকলে অসুস্থ, তাকে হেল্প করতে হয়, তখন তো তার বাচ্চা কাচ্চা এরকম থাকার কথা না। যে অভিজ্ঞ তার তো ততদিনে অনেক বেতন হয়ে যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে চিকিৎসা সেগুলো ঠিক আছে, সেগুলোর জায়গায় নিশ্চিত করবেন, শুধু সরকারের উপর দায় দিবেন। আপনারা যারা শ্রমিক সংগঠন করেন, আপনাদের পদক্ষেপ কি শুধু মাঠে আন্দোলন করা, না নিজেরাও কিছু শ্রমিকদের কল্যাণ করছেন? তাদের পাশে কিভাবে আপনারা থাকছেন? আমরা ধরুন, প্রথম হচ্ছে যে বাংলাদেশে যারা গার্মেন্টসে চাকরি করেন, এদের এজটা কিন্তু খুব বেশি এজ না, কিন্তু 35 থেকে 40 ইয়ার্স তাদের বয়স। মানে এরা ঢুকেন খুব শুরুতে, কিন্তু খুব বয়স্ক মানুষ কিন্তু এই শিল্পে খুব বেশি পাওয়া যায় না। কেউ 5 বছর 7 বছর তারা সেখানে করে আবার তারা অন্য ক্ষেত্রে চলে যাচ্ছেন। এই জন্য এখানে কেন চলে যাচ্ছে, এবং নানা কারণ যাচ্ছে। অনেকে তার সে অতটা ভালো লাগে না চেঞ্জ করতে, আবার অনেকের খরচ বেড়ে যায়, তিনি সামাল দিতে পারেন না। আসলে গার্মেন্টস ওয়ার্কার যে পরিশ্রম, তার তো একবারে এই পরিশ্রম কিন্তু অনেক পরিশ্রম। যখন শেয়ালোকে সে তার বেতন ভাতা পাচ্ছে না, আবার তার বকেয়া রাখছে, তখন স্বাভাবিকভাবে কিন্তু সে বেটারটা সে চেষ্টা করে। অনেকে হয়তো সে আসে, সে গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং শিখছে, এগুলো হচ্ছে অহরহ বাংলাদেশে, এগুলো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আসলে আমরা যারা শ্রমিক সংগঠন করি, শ্রমিক সংগঠনে আমরা আমাদের কাজটা করার চেষ্টা। যদি আমি আমার সংগঠনের কথা বলি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমাদের মান্থলি আমরা কিন্তু হিউজ পরিমাণ শ্রমিকদেরকে চিকিৎসা হোক, বিয়ে শাদীর ক্ষেত্রে হোক, আমরা কন্ট্রিবিউশন করে থাকি। সেটা তো আমরা পুরোপুরি পারবো না। আসলে একটা শ্রমিক সংগঠন কতটুকু আমরা সেটা করতে পারবো। আমরা মনে করি এটাকে রাষ্ট্রকে উদ্যোগটা নিতে হবে, আমরা সেখানে সহযোগিতা করবো। সেখানে রাষ্ট্র উদ্যোগ না নিলে কোনো শ্রমিক সংগঠন শ্রমিকের প্রবলেম সলভ করতে পারবে, এটি আসলে যুক্তিগত কিন্তু খুব বেশি আসে না সেখানে। আমরা সরকারকে বলি যে সব জায়গা না পারলেও, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, ধরুন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যে এরিয়াগুলো আছে, ওনারা এখানে হসপিটাল তৈরি করুক, সরকারের সুযোগ আছে। এখানে সরকারি স্কুল প্রতিষ্ঠা হোক,
যেখানে শ্রমিকের সন্তানরা বিনামূল্যে পড়তে পারবে। জি। ওনারা বলে দেখ যে আমরা বেতন বাড়াতে পারবো না, ইলেকট্রিসিটি বিল সরকার বহন করবে, পানি বিল সরকার পারে সেগুলো। তো 12,500 টাকার মধ্যে ধরুন 15,000 টাকা হয়, এর ভিতরে তার বাসা ভাড়া, তার সন্তানের বেতন, তার এগুলো সম্ভব না কখনো। মানে আপনি সবকিছু সরকারের উপর দিয়ে দিতে সরকারের চাচ্ছেন। দায় আছে। শোনেন, যেহেতু শ্রমিকরা আমি একটু, আপনি নিশ্চয়ই বলবেন, আপাও বলবেন, সেটি হচ্ছে যে একজন মালিক, তাকে আপনি লোন দিলেন, অর্থ দিলেন করার জন্য, এরপরে আপনার সেই বিদ্যুৎ পানি সব ফ্রি করে দিবেন। তার যদি লাভ হয়, সেই লাভের জায়গা থেকে আপনি মানে তার যে লাভ হচ্ছে সেই লাভের অংশ দিচ্ছে কিনা সেটি না দেখে সব আপনি ফ্রি করে দিতে ওখানে লাভের একটা অংশ দিয়ে থাকেন, অনেক ক্ষেত্রে মালিকরা দেন, তার লাভের ইয়ারলি তারা দিয়ে থাকেন সেখানে। সেটি তো তাদের লাভের উপর, মানে শেরের উপর সোয়া শের, এরকম যে কথা তা হয়ে যাবে। আপনি যদি শ্রমিকরা যে এরিয়াতে থাকে, ধরেন আশুলিয়া ধরেন, গাজীপুরে ধরেন, আপনার কেরানীগঞ্জে যে এলাকাতে শ্রমিকরা থাকে, খুব তারা গিঞ্জি পরিবেশে থাকে আসলে। মানে আপনি শ্রমিকদের এগুলো ফ্রি করে দিতে বলছেন? আমি বলছি সব উদ্যোগ নেবে সেখানে, যে আমার যদি মালিকের, আমরা যখন বলি যে বেতন 20,000 টাকা করে দেন, তখন মালিক বলবো আমার পক্ষে সম্ভব না। এই বছর যে ইনক্রিমেন্টটা হয়েছে, প্রায় 6টা বৈঠক করতে হয়েছে, 5% থেকে 9% করতে। আমরা বলেছি 15 ভাগ আপনি ইনক্রিমেন্ট করে দেন, মালিকের বলছে 6 ভাগ, সেখান থেকে আস্তে আস্তে মানে 9% এসে, তার মানে আপনি 6টা বৈঠক করার পরে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে 5% থেকে দীর্ঘদিন পরে 9% ইনক্রিমেন্ট আপনি করতে পেরেছেন। আমি খুব এক কথা একটু উত্তর চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি এই যে গ্যাস বিল, বিদ্যুৎ বিল এগুলো ফ্রি করে দিতে শ্রমিকদের বলছেন নাকি মালিকদেরকে ফ্রি করে দিতে? আমি বলছি যে মানে মালিকরা তো তার মজুরি বাড়াবেন, এর দিকে দায়িত্ব আছে। শ্রমিকরা যে এলাকাতে থাকে, যে এরিয়াগুলো থাকে, সব পুরো বাংলাদেশ তো শ্রমিক এরিয়া নয়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো আছে, সেখানে সরকার চাইলে উদ্যোগ নিয়ে শ্রমিকের বাসা ভাড়া সাশ্রয় করতে পারেন। যদি সরকারের দায়িত্ব, সরকার সেখানে পানি বিল, গ্যাস যেগুলো কমাতে পারেন, যদি সেখানে সরকারি হসপিটাল করা যায়, যেখানে যার কার্ড আছে তিনি সেখানে চিকিৎসা নিতে পারবেন, যেখানে ভালো স্কুল সেখানে করা যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে মানুষের শিক্ষা এবং চিকিৎসা, এটা কিন্তু বাংলাদেশে অনেক ব্যয় বেড়ে গেছে। যদি সেই জায়গাটা সরকার কিছুটা ভর্তুকি দিয়ে হলো, তারা যদি সে এলাকাগুলোতে যেগুলো শিল্প এলাকা আছে এগুলো করতে পারে, তাহলে কিছুটা কিন্তু শ্রমিক তার লাইফ স্টাইলটা চেঞ্জ করে শুধু সেখানে পেয়ে যাবে। অনেক ধন্যবাদ। ফিরছি তাসলিমা আক্তার আপনার কাছে। শ্রমিকের যে বিষয়টি, আবাসনের বিষয় বলল, শ্রমিকের বাচ্চাদের শিক্ষা, এই বিষয়গুলো বলল, আমরা একটু জানতে চাই সুনির্দিষ্টভাবে, সেটি হচ্ছে যে এই যে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যা তো একটা উল্লেখযোগ্য নিশ্চয়ই, তো তাদের এই যে মাতৃত্বকালীন ছুটি, কি এই ছুটিগুলো, অথবা তাদের অনেকের তখনই অবিবাহিত অবস্থায় ঢুকে, বিয়েকালীন যে ছুটি এইগুলো কতটুকু পাচ্ছে বা কেমন পাচ্ছে? আপনার এই মানে নারী শ্রমিকদের বিষয়ে যে প্রশ্ন, সেটার আগে আমি একটু আগের প্রশ্নটাতে একটু ফিরতে চাই। যেমন আপনি বলছিলেন যে আমরা শ্রমিক সংগঠনগতভাবে কতটুকু করতে পারি, বা রাষ্ট্র কতটুকু করতে পারে, বা মালিকরাই বা কতটুকু করতে পারে। আমার কাছে মনে হয় যে আমাদের মানে রপ্তানি আয়ের 84%-এরও বেশি এই খাত থেকে আসে, ফলে এটা আমাদের অন্যতম খাত। এবং একটা সময় $50 বিলিয়ন শিল্প খাত ছিল, যেটা কিনা এখন $100 বিলিয়ন স্বপ্ন দেখছে, যেটা আমরা মনে করি যে হ্যাঁ অবশ্যই ইতিবাচক। কিন্তু এই $100 বিলিয়ন কখনোই আমরা সাধুবাদ দিতে পারবো না যদি এটার সাথে সাথে শ্রমিকদের জীবন মান না বদলায়। ফলে অর্থনীতির যখন উন্নয়ন হচ্ছে বা পোশাক খাতে যদি উন্নয়ন হয়, সেই উন্নয়নের ভাগিদার যদি কেবল মালিক হয়, সেটার পক্ষে থাকার কিছু নেই। মালিকের দায়িত্ব হচ্ছে বেতন বাড়ানো, এবং বেতনটা যাতে একটা মর্যাদাপূর্ণ মজুরি হয়। কারণ আমরা চাই না কোনো শ্রমিক এমন কোনো অবস্থায় যাও যে তাকে দুয়ারে দুয়ারে মানে অনুগ্রহের জন্য যেতে হয়। কারণ আপনার বেতনটা হচ্ছে, বা তার যে প্রাপ্য, অন্যান্য একজন কারখানা শ্রমিকের যা যা প্রাপ্য আছে, সেই প্রাপ্যগুলো যদি সে পায়, তাহলে কিন্তু তার সেটা একটা আইনি স্বীকৃতি, অনুগ্রহের এখানে কোনো সুযোগ নাই। আর আমরা শ্রমিক সংগঠন হিসেবে আমরা যেটা করি, আমরা মনে করি যে আমাদের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো আছে, শ্রমিকদের যে প্রাপ্যগুলো আছে, সেই তথ্যগুলো শ্রমিকদের কাছে আরও বেশি নিয়ে যাওয়া, আন্দোলন সংগঠিত করা। মাঠের আন্দোলনের পাশাপাশি আমরা আইনি আন্দোলন সেটা যেমন করা জরুরি মনে করি, একই সাথে আমাদের আরেকটা লড়াই আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা তৈরি করা। কারণ কোনো কিছুই রাজনীতির বাইরে নেই। আপনি যেটা বলতেছিলেন যে রাজনৈতিক এজেন্ডা সবারই থাকবে, কিন্তু এটা শ্রমিকের স্বার্থের পক্ষে যাচ্ছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় যদি শ্রমিক সচেতন না হয়, রাজনৈতিকভাবে সচেতন না হয়, যে তাকে তার পাওনা দেনা পাওনা সম্পর্কে হিসাবটা কমপ্লিট না হয়, তাহলে সেখানে একটা ঘাটতি থাকে।
আর বাংলাদেশে পোশাক খাতে এখন নারী শ্রমিকদের সংখ্যা 60 ভাগের মতো, 60-এর একটু কম হতে পারে, কিন্তু একটা সময় এটা 80-রও বেশি ছিল। এটা কিন্তু আমরা দেখছি যে নারীরা এখানে কমছে, যেখানে আমাদের অর্থনীতি প্রসারিত হচ্ছে সেখানে নারীদের সংখ্যা কমে আসছে। এই ঝরে পড়ার কারণটা আমাদের কাছে মনে হয় দুইটা কারণ। একটা হচ্ছে অটোমেশন, আরেকটা হচ্ছে যে শ্রমিক নারীরা দেখা যায় যে একটা দ্বৈত বোঝার চাপ নিয়ে তারা কাজ করেন। নারী হিসাবেও তারা নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছেন সমাজ থেকে, আবার মানে শ্রমিক হিসাবে হচ্ছে, এবং একই সাথে উনি নারী শ্রমিকরা দেখা যায় যে ঘরের অনেক গৃহস্থালী কাজ তাদেরকে করতে হয়, সন্তান লালন পালনের কাজ করতে হয়। এখানে 6 মাসের যে একটা ছুটির কথা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, যে নারী শ্রমিকটা আসলে মাতৃত্বকালীন ছুটি চায়, সে আসলে এই প্রজাতি রক্ষার কাজটাই করে, এবং ভবিষ্যতের যেই দক্ষ শ্রমিক তৈরি হবে তাকে সমাজের মধ্যে তো নিয়ে আসার কাজটাই কিন্তু করে। ফলে এটা কিন্তু সমাজেরই কাজ, এবং সেটার জন্যই মালিক এবং সরকারের কাজ হচ্ছে কারখানায় এবং এলাকা ভিত্তিক যে ডে কেয়ার সেন্টার করা, মাতৃত্বকালীন ছুটি দেওয়া, নারীর যে দুগ্ধপান করার যে কর্নার থাকা, সেগুলোর বন্দোবস্ত থাকা, সেগুলো কিন্তু আমরা দেখছি যে আসলে পর্যাপ্তভাবে নাই। সেটা না থাকার কারণে আমাদের নারী শ্রমিকদের দেখা যায় যে এখানে তারা কাজ করতে পারেন না, এবং অনেক ড্রপ আউটের সংখ্যাটা এখান থেকে হয়। ফলে সেই আয়োজনগুলো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের শ্রমিকদেরকে কেবলমাত্র ট্রেনিং দিলে, যদি মনে করেন যে নারী শ্রমিককে ট্রেনিং দিয়ে আপনি এখানে ধরে রাখবেন, সেটা কিন্তু হবে না। কিন্তু বাকি আয়োজনগুলো যদি না হয়, বা নারী শ্রমিকদেরকে আয়রন ট্যাবলেট বা নানান রকম ভিটামিন ট্যাবলেট খাইয়েও অনেকে মনে করে যে এখানে তো অনেক শ্রমের দরকার আছে, শুধু ভিটামিন ট্যাবলেট দিয়ে হবে না। শ্রমিকদের বেতন এবং মর্যাদাপূর্ণ আয়োজন যদি না থাকে, এবং বিশেষ করে নারী শ্রমিকদের যে আলাদাভাবে একটা যত্ন পাওয়ার অধিকার রাখেন তারা সমাজের প্রয়োজনে, শিল্পের প্রয়োজনে, সেটাকে রাষ্ট্র এবং মালিকদেরকে বিশেষভাবে উপলব্ধি করতে হবে। এবং 6 মাসের ছুটির কথাটা দীর্ঘদিন থেকে বলে আসছি, আমরা কিন্তু লড়াইও করে আসছি। এটা 6 মাস যে সরকারের যে বডিগুলো আছে সেখানে আমরা বলে আসছি যে এই ছুটিটা শ্রমিকের জন্য অত্যন্ত জরুরি। 6 মাস শুধু ছুটি দিবে নাকি তাদের বেতন সহ? অবশ্যই সবেতনের ছুটি, বেতন সহ। জি, কর্মস্থলের সেফটি এটি আসলে অনেক দিন থেকেই এবং আন্তর্জাতিক মানদণ্ডেও সেটি কিন্তু চাচ্ছিল। একই সাথে এই যে কথায় কথায় ছাঁটাই, নিয়োগপত্র না দেয়া, অথবা ঈদে বাড়ি গেল ফিরে এসে চাকরি থাকবে কিনা, এটি তো একই রকম। তো পরিবর্তন কতটা করতে আপনারা পারছেন? আপনারা তো এখনকার যে সময়, সেটি কতটা সেই দাবিগুলো আদায় করা যাচ্ছে বা সম্ভাবনা কতটা? দেখুন, প্রথম হচ্ছে আমি নিজে লেবার কোর্টে যেহেতু আমার প্র্যাকটিস করার সুযোগ হচ্ছে, আমরা এত সংস্কারের উদ্যোগ নিচ্ছি। ইতিমধ্যে সরকার সংস্কার কমিশন কাজ করছে, শ্রম সংস্কার কমিশন, অনিয়ম কিন্তু বন্ধ নেই। শ্রমিক ছাঁটাই কিন্তু হচ্ছে এখনো, এবং প্রতিনিয়ত হচ্ছে। যদি আপনি লেবার কোর্টগুলোর একটু খবর নিয়ে দেখবেন যে কী পরিমাণ এখানে ক্ষমতা অপব্যয় কিন্তু মালিকরা করে যাচ্ছেন। একদিকে তারা এগ্রিমেন্ট করেন শ্রমিক ছাঁটাই করবেন না, তারা কাউকে সেখানে চাকরি থেকে তারা চাকরিচ্যুত করবেন না, আরেক দিকে তারা নানা অজুহাত তুলে কি করে দিচ্ছেন, শ্রমিক সেখানে ছাঁটাই করছেন। এ ব্যাপারে আমরা বলবো যে সরকারকে আরও পদক্ষেপ নিতে হবে। কারণ আইন কি বলে? সরকার পদক্ষেপ, সরকার তো আইন আছে, যুগোপযোগী। আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশের লেবার কোড তো নতুন করে জানা হয়েছে। এই লেবার কোডে যদি আমি দেখেছি, আমরা শ্রম সংস্কার কমিশনকে আমি বলার চেষ্টা করেছি, শ্রমিকের মামলাগুলো দীর্ঘসূত্রিতা। আপনি যেই রাইট শ্রমিককে আইনে দিয়েছে, যখন একজন শ্রমিক দেখে যে আইনি প্রক্রিয়ায় গেলে তার লম্বা সময় তাকে ঘুরতে হচ্ছে, 2 বছর 3 বছর 4 বছর ঘুরতে হচ্ছে, সাধারণ শ্রমিক হিসেবে আমি এতদিন ঘুরে লাভ নেই। সে মনে করে আমি যা পাই তাই সে নিতে চায়। সরকার যদি উদ্যোগ নেয়, আরও বিশেষ করে ইন্ডাস্ট্রি আরও লেবার কোড বৃদ্ধি করা যায়, হাইস্ট 6 মাসের মধ্যে শ্রমিকের অভিযোগগুলো নিষ্পত্তি আদালতের মাধ্যমে করা যায়, আমাদের কাছে মনে হচ্ছে আইনের যে অপব্যয়টা এখন হচ্ছে, মালিকরা অনেক ক্ষেত্রে মনে করেন যে মামলা করুক, শ্রমিক অসুবিধা আমি দেখবো। সেখানে দেখা যায় একজন শ্রমিক 6-7 বছর পর্যন্ত মামলা সে ক্লান্ত হয়ে পড়ে, আগ্রহ হারিয়ে ফেলে। সেজন্য আইনে অনেক কিছু আমাদের আছে, কিন্তু আইনের বাস্তবায়নটা, প্রায়োগিক দিকটা কিন্তু এখনও আমরা ইনশিওর করতে পারছি না। কর্মস্থলের সেফটির ব্যাপারে সরকারের আইন আছে, এবং শ্রম আইনের ক্যাটাগরিকে বলা আছে। সেখানে যখন আমরা দেখি কোনো দুর্ঘটনা, তখন আমরা অ্যাক্টিভ হয়ে যাই। দুর্ঘটনা ঘটার আগে, কোথাও আগুন লাগার আগে আসলে সেই ফ্যাক্টরিগুলো ঠিক অবস্থানে আছে কিনা, তার কোন রুমে কতজন শ্রমিক কাজ করবেন, ভেন্টিলেশন সিস্টেম সেখানে কি থাকবে, এগুলো কিন্তু কোথাও কোনো ইনসিডেন্ট ঘটা আমরা জানতে পারি না। যখনই তখন দেখি যে এই জায়গাগুলোতে মনে করি সরকার তদারকি বাড়ানো, বিশেষ করে কলকারখানা যারা দায়িত্বে আছেন তাদেরও সীমাবদ্ধ থাকতে পারে।
সেটা যদি উত্তরণ তারা যদি খোঁজখবর নিতে পারেন যে আমার কোন কোন ফ্যাক্টরে তারা আইনগুলো মানছেন কিনা, অভিযোগ পাওয়ার আগে আসলে মানে রাষ্ট্রের পক্ষ থেকে তারা সেখানে করছেন না। শ্রমিকদের কি এই যে অবসর ভাতা বলতে কোনো বিষয় আছে এখন বাংলাদেশে? একদম 1 মিনিটের মধ্যে বলবেন। না, সেবা অবসর ভাতা নেই, নেই, তারা যে কোনো সেক্টরেই শ্রমিকদের ওভাবে নেই। তারা পেয়ে থাকেন, তারা যখন পার ইয়ার তারা সেখানে হলো সুবিধা পেয়ে থাকেন তারা সেখানে। জি, আমি একদম শেষ দিকে আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসি, এটি না করলেই নয়। সেটি হচ্ছে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গারবার্ট যে মন্তব্য করেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন এবং হত্যা করা হচ্ছে, এটি লিখেছেন। ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকির মধ্যে ইসলামিক খেলাফতের মতাদর্শে দেশ শাসন করার আদর্শ উদ্দেশ্য নিহিত আছে। উনি একটি বাংলাদেশকে বলেছেন যে হত্যা নির্যাতন করা হচ্ছে। এ ব্যাপারে আপনারা রাজনৈতিকভাবেও যেমনটা বললেন, পেছনে আপনাদের রাজনৈতিক বিভিন্ন দলের সাথেও আপনারা আছেন, কিভাবে দেখছেন তার হঠাৎ করে এই মন্তব্য? ঠিক জাতিসংঘ মহাসচিব যখন ঘুরে গেল বাংলাদেশ থেকে হাসি মনে খুশি মনে, তখন এই ধরনের মন্তব্যকে কিভাবে দেখছেন? আমি আসছি আপনার উত্তরটাতে। তার আগে আমি একটু সেফটি বিষয়ে একটু বলতে চাই। যেমন আমাদের খুবই ছোট্ট করে বলছি, রানা প্লাজা তাজরিনের পরেই কিন্তু আমাদের এই কলকারখানার যে নিরাপত্তার প্রশ্নটা ভীষণভাবে আসছে, এবং তখন আমরা দেখেছিলাম অ্যাকর্ড অ্যালায়েন্স কাজ করছে। আমরা মনে করি যে বাংলাদেশের জাতীয় সক্ষমতা তৈরি হওয়া দরকার এই সেফটি বা নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আর ধর্ম প্রসঙ্গে আপনি যে কথাটা বললেন, সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা আসলে বাংলাদেশে যখন শ্রমিকের কথাও বলি, তখন আমরা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ, লিঙ্গের শ্রমিকের জন্য কথা বলি না। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাঙালি, চাকমা, মারমা, গারো সকল শ্রমিকের অধিকার আদায়ের কথা বলি। এবং বাংলাদেশে এখন একটা নতুন রাজনৈতিক অবস্থা চলছে নানান রকমভাবে। এই যেটা আমি আগেও বলেছিলাম যে গণঅভ্যুত্থানের অর্জনটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা, সেটাকে ধূলিসাৎ করা, যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন তারা নানাভাবে করছে, এবং নানান রকম শঙ্কা মানুষের মনে বিস্তার করার চেষ্টা করছে। সেই চেষ্টারই নানান রকম প্রকাশ নানাভাবে আমরা দেখছি। এটিও কি তার তাদের সেই মানে প্রভাবে হয়েছে মনে করছেন? সেটা আমি ওইভাবে পুরোপুরি না মনে করলেও আমার মনে হয় যে এই জিনিসগুলো এখন কাজ করছে। এবং ধর্মকে আমরা মনে করি ধর্মটা যার যার নিজস্ব বিশ্বাসের ব্যাপার, এবং তার বিশ্বাস, প্রত্যেকের বিশ্বাসকে আমরা সম্মান করি, কিন্তু ধর্ম যেন আমাদের রাজনীতির হাতিয়ার না হয়। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আতিক। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই, একদমই 1 মিনিট সময় পাবেন। জি, আসলে বাংলাদেশের আমরা 5ই আগস্টে নতুন একটা অধ্যায় রচিত হওয়ার পরেও নানাভাবে কিন্তু এখনও এই দেশটাকে আপনাকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা চলছে। সাম্প্রতিককালের ঘটনাগুলো কিন্তু বিচ্ছিন্ন নয়। বাংলাদেশে যে একটা এখন স্বাভাবিক বিরাজমান, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে এবং নতুন করে দেশটাকে আমরা গড়াচ্ছি, সে সময় কিন্তু দেশকে একটা ভিন্ন দিকে নেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা সরকারকে বলবো আরও শক্ত হাতে দেশ বিরোধী শক্তি যারাই হোক তাদের ব্যাপারে সরকারকে আরও দৃঢ় অনুরোধ করবো সরকারের প্রতি, যাতে কেউ ভিন্ন কোনো গোষ্ঠী এই নতুন বাংলাদেশে তাদের কোনো ভিন্ন তারা স্বার্থ হাসিল করতে না পারে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আতিকুর রহমান, এবং অসংখ্য ধন্যবাদ তাসলিমা আক্তার আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও প্রত্যাশা করি শ্রমিকের ঘামে রাষ্ট্রের চাকা ঘুরে, শুধুমাত্র কলকারখানাই নয়, গোটা রাষ্ট্রের চাকাটাই যে শ্রমিকদের হাত ধরে ঘুরে, সেই শ্রমিকের ঘাম শুকানোর আগেই আমাদের রাসূল যেভাবে বলেছেন যে তার প্রাপ্যটা দিয়ে দিতে হবে, সেটি সংশ্লিষ্টরা দিয়ে দিবেন, এবং রাষ্ট্রের যেখানে রয়েছেন এই সংশ্লিষ্ট তারা সেই শ্রমিকদের জন্য কাজ করবেন, এটি প্রত্যাশা রেখে, এবং শ্রমিকদের আগামী যে ঈদ আসছে সেই ঈদে শ্রমিকদের দিনটুকু আনন্দময় হয়ে উঠবে, এবং সেজন্য সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।